আজকের গল্প ব্যোমকেশ বক্সী ও রহস্যময় রমণী। আমি অজিত, ব্যোমকেশের চিরসঙ্গী। জীবনে কত যে অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি তার ইয়ত্তা নেই, কিন্তু এবারের ঘটনাটা যেন অন্য সব কিছুকেই ছাড়িয়ে গিয়েছিল। এক এমন জটিলতার আবর্তে আমরা আটকা পড়েছিলাম যা আমার গোয়েন্দা জীবনের সমস্ত অভিজ্ঞতাকে নতুন করে ভাবিয়ে তুলেছিল। ব্যোমকেশ আজকাল কেমন যেন অস্থির হয়ে উঠেছে। প্রায় গভীর রাতে উঠে বারান্দায় পায়চারি করে, চাঁদের আলোয় তার দীর্ঘ ছায়া এদিক ওদিক দুলত, আর সে বিড়বিড় করে কিছু একটা বলতো যা আমি দূর থেকে শুনতে পেতাম না, কিন্তু তার গভীর চিন্তার প্রকাশ ছিল স্পষ্ট। আমি জানি তার মাথা নতুন কোনো রহস্যের জালে জড়িয়েছে, যার কিনারা এখনও সে খুঁজে পায়নি। যেন একটা বিশাল ধাঁধার প্রতিটি টুকরো সে মেলাতে চেষ্টা করছে। তার চোখে মুখে এক নিবিষ্ট চিন্তার ছাপ, কপালের ভাঁজগুলো গভীর হয়ে উঠত, যা দেখে আমি বুঝতে পারি সে কোনো এক গভীর চোরাবালির মধ্যে আটকে পড়েছে, যেখান থেকে বের হওয়ার পথ সে প্রাণপণে খুঁজছে, এবং সেই পথে তাকে সাহায্য করাটাই আমার কর্তব্য। সেদিন সকালে ঘুম ভাঙতেই দেখি ব্যোমকেশ চা হাতে আমার ঘরের সামনে দাঁড়িয়ে। তার চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা, যা সফল শিকারী তার শিকারের গন্ধ পেলে অনুভব করে, বা একজন বিজ্ঞানী তার গবেষণার নতুন কোনো সূত্র খুঁজে পেলে পায়। যেন সে এক বিশাল আবিষ্কারের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। অজিত, একটা নতুন কেস হাতে এসেছে, সে বলল। তার কণ্ঠে এক চাপা রোমাঞ্চ যা তার ভেতরের আগ্রহকে প্রকাশ করছিল, এবং তার প্রতিটি শব্দে ছিল এক নতুন গল্পের সূচনা। আর এই কেসটা এতটাই প্যাঁচালো যে আমার গোয়েন্দা জীবনের সব অভিজ্ঞতাকে চ্যালেঞ্জ করছে। মনে হচ্ছে যেন একটা 10 মাথা রাক্ষস, যার প্রতিটি মাথা থেকে নতুন নতুন রহস্যের জন্ম হচ্ছে, আর প্রতিটি রহস্যই পূর্বেরটির চেয়ে বেশি জটিল, এবং তাদের সমাধান করাটাই আমাদের একমাত্র লক্ষ্য। কেসটা শুরু হয়েছিল একটি অসমাপ্ত ছবিকে ঘিরে। শহরের এক প্রখ্যাত চিত্রশিল্পী সুজন সেনগুপ্ত তার স্টুডিওতে মৃত অবস্থায় আবিষ্কৃত হন। অদ্ভুত ব্যাপার হলো, তার শেষ ছবিটি ছিল একজন রহস্যময়ী রমণীর প্রতিকৃতি, যার চোখ আঁকা হয়নি। যেন শিল্পী তাকে শেষ করার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, তার সৃষ্টির এক অবিচ্ছেদ্য অংশকে অপূর্ণ রেখে। এই অসমাপ্তি যেন এক নীরব প্রশ্ন যা উত্তর খুঁজছে, এবং সেই উত্তরই আমাদের রহস্যের মূল চাবিকাঠি। পুলিশ একে হৃদরোগজনিত মৃত্যু বলে চালিয়ে দিতে চেয়েছিল, যা ছিল তাদের কাছে সবচেয়ে সহজ সমাধান, কারণ এতে তাদের আর মাথা ঘামাতে হতো না, এবং তারা দ্রুত কেসটা বন্ধ করতে পারত। কিন্তু সুজনের পরিবার, বিশেষ করে তার বোন সন্ধ্যা দেবী, যিনি নিজেও একজন শিল্প সমালোচক, তিনি সন্দেহ করেছিলেন এর পেছনে অন্য কোনো কারণ আছে। তার মতে সুজন এমন মানুষ ছিলেন না যিনি নিজের কাজে অসমাপ্ত রেখে চলে যাবেন। তার সৃজনশীল আত্মা তাকে এর অনুমতি দিত না। সুজনের শিল্পসত্তা ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ, আর এমন এক অপূর্ণ সৃষ্টি রেখে যাওয়া তার চরিত্রের সাথে বেমানান। সন্ধ্যা দেবী ছিলেন সুজনের সবচেয়ে কাছের মানুষ, এবং তিনি তার ভাইয়ের সৃজনশীলতাকে সবচেয়ে ভালো বুঝতেন। আর এই সন্দেহটাই ব্যোমকেশের কানে এসেছিল, যা ঘুমন্ত বাঘকে জাগিয়ে তোলার মতোই ছিল, এবং ব্যোমকেশ তখনই এই রহস্যের গন্ধ পেয়েছিল যা তার গোয়েন্দা মনকে উত্তেজিত করে তুলেছিল। আমরা যখন সুজন সেনগুপ্তের স্টুডিওতে পৌঁছালাম, তখন দুপুর গড়িয়ে বিকেল। পশ্চিমের নরম আলো স্টুডিওর এক কোণায় এসে পড়েছিল, কিন্তু ঘরের ভেতরে ছিল এক অদ্ভুত বিষণ্ণতা, যা মৃত্যুর শীতল ছায়ার মতো পুরো ঘরকে গ্রাস করেছিল। স্টুডিওর প্রতিটি কোণায় যেন মৃত্যুর শীতল স্পর্শ লেগেছিল। প্রতিটি বস্তুর ওপরেই ছিল এক গভীর স্তব্ধতা।
বাতাসে লেগেছিল ভেজা রঙের তীব্র গন্ধ, আর তার সাথে মিশেছিল পুরনো কাঠ আর ধুলোর এক অদ্ভুত মিশ্রণ, যা এক রহস্যময়ী পরিবেশ সৃষ্টি করেছিল এবং আমাদের মনে এক অজানা ভয়ের সঞ্চার করেছিল। ক্যানভাসের ওপর অসমাপ্ত সেই নারীর মুখ, যার চোখে প্রাণ ছিল না, কিন্তু এক গভীর রহস্যের হাতছানি ছিল। নারীর মুখমণ্ডল ছিল নিখুঁত, সুন্দর করে আঁকা। তার চুলের প্রতিটি রেখা, গলার প্রতিটি ভাঁজ ছিল অত্যন্ত সাবধানে ফুটিয়ে তোলা, যেন শিল্পী প্রতিটি অংশে তার নিজের আত্মা ঢেলে দিয়েছিলেন। কিন্তু চোখগুলো ছিল শুধু সাদা ক্যানভাসের খালি স্থান, যেন সে পৃথিবীর সমস্ত আলো হারিয়ে ফেলেছে, বা কোনো এক অদৃশ্য শক্তি তার দৃষ্টি কেড়ে নিয়েছে। এই খালি চোখগুলোই যেন সুজনের মৃত্যুর কারণের দিকে ইঙ্গিত করছিল, এবং ব্যোমকেশের দৃষ্টিতে সেগুলোই ছিল এই রহস্যের কেন্দ্রবিন্দু। ব্যোমকেশ অনেকক্ষণ ধরে ছবিটার দিকে চেয়ে রইল। তার চোখে সেই তীক্ষ্ণ দৃষ্টি যা আমি বহু বছর ধরে চিনি, যে দৃষ্টি সবকিছুকে ভেদ করে সত্যের গভীরে প্রবেশ করে এবং যা আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও তার ভেতরের অর্থ খুঁজে বের করে। অজিত, এই ছবিটা শুধুমাত্র একটা চিত্রকর্ম নয়, একটা ধাঁধা, সে বিড়বিড় করল। তার কণ্ঠস্বরে এক গভীর চিন্তার ছাপ ছিল। এই অসমাপ্ত চোখগুলো যেন আমাদের কিছু বলতে চাইছে, কিন্তু তাদের ভাষা আমরা এখনো বুঝতে পারছি না। এ যেন শিল্পীর শেষ চিৎকার, যা ক্যানভাসের নীরবতায় চাপা পড়ে আছে, আর আমাদের কাজ হলো সেই নীরব চিৎকারকে কথায় রূপ দেওয়া এবং সত্যকে উন্মোচন করা। তদন্ত শুরু হলো। সুজনের স্ত্রী মাধুরী দেবী ছিলেন একজন শান্ত প্রকৃতির মহিলা, যার চেহারায় ছিল দীর্ঘদিনের দুঃখের ছাপ এবং স্বামীর প্রতি এক গভীর ভালোবাসা। স্বামীর মৃত্যুতে তিনি ছিলেন শোকাহত। তার চোখে ছিল এক গভীর শূন্যতা, যা কোনো সান্ত্বনায় পূরণ হওয়ার নয়, যেন তার জীবনের একটা বড় অংশ হারিয়ে গেছে, আর সেই শূন্যতা তাকে গ্রাস করছিল। তিনি জানালেন, সুজন গত কয়েক মাস ধরে এই ছবিটা নিয়ে খুব ব্যস্ত ছিলেন। তিনি প্রায়ই বলতেন, এই ছবিটা তার জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি হতে চলেছে, যা শিল্প জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তাকে অমর করে রাখবে। সুজনের এই ছবি নিয়ে উত্তেজনা ছিল দেখার মতো। তিনি প্রায়ই নিজের মনেই হাসতেন আর ছবিটার দিকে তাকিয়ে থাকতেন, যেন ছবিটা তার সাথে কথা বলছিল। কিন্তু কে এই রমণী, তা তিনি কখনো বলেননি। এমনকি মাধুরী দেবীর বারবার অনুরোধ সত্ত্বেও, যা মাধুরী দেবীর মনে এক চাপা ক্ষোভ সৃষ্টি করেছিল এবং তাদের সম্পর্কে এক ধরনের দূরত্বের সৃষ্টি করেছিল। মাধুরী দেবীর কথায় সুজন ইদানিং খুব গোপনীয় জীবনযাপন করছিলেন। প্রায় গভীর রাতে স্টুডিওতে কাজ করতেন এবং কাউকে তার কাজে হস্তক্ষেপ করতে দিতেন না। এমনকি তাকে খাবার দিতে গেলেও সুজন বিরক্ত হতেন। দরজা সামান্য ফাঁক করে খাবার নিয়ে নিতেন, যেন ভেতরে এক গোপন জগৎ লুকিয়ে আছে যা তিনি পৃথিবীর কারো সাথে ভাগ করে নিতে চাইছিলেন না, এমনকি তার স্ত্রীর সাথেও নয়। মনে হতো যেন সে কোনো গোপন রহস্য নিয়ে কাজ করছিল, যা পৃথিবীর অন্য কোনো প্রাণীর সাথে ভাগ করে নিতে চাইছিল না। মাধুরী দেবীর কথায় এক ধরনের চাপা অভিমান ছিল। স্বামীর এই গোপনীয়তা তাকে কষ্ট দিয়েছিল এবং তার মনে এক ধরনের সন্দেহও জন্ম দিয়েছিল, যা এখন আরো গভীর হয়েছিল। এরপর আমরা সুজনের সহকারী তরুণ শিল্পী প্রকাশকে জিজ্ঞাসাবাদ করলাম। প্রকাশ ছিল সুজনের একনিষ্ঠ ছাত্র। তার চোখে ছিল তার গুরুর প্রতি এক গভীর শ্রদ্ধা এবং আনুগত্যের ছাপ,
যা তার আচরণে স্পষ্ট ছিল। তার প্রতিটি কথাই ছিল সুজনের প্রতি এক গভীর অনুরাগ। সে জানালো সুজন সেনগুপ্ত শেষ কয়েকদিন খুব অস্থির ছিলেন, প্রায় ফোনে উত্তেজিত হয়ে কথা বলতেন, যা তার স্বাভাবিক শান্ত আচরণের সাথে একদম খাপ খেত না। সুজন ছিলেন একজন শান্ত প্রকৃতির মানুষ, তাই তার এই আচরণ প্রকাশকে অবাক করেছিল এবং সে বুঝতে পারছিল না তার গুরু কেন এত বিচলিত। তিনি স্টুডিওতে কাউকে আসতে দিতেন না, এমনকি প্রকাশকেও না, যা ছিল প্রকাশের কাছে খুবই অপমানজনক এবং বিস্ময়কর। কারণ সে নিজেকে সুজনের সবচেয়ে কাছের মানুষ মনে করত। প্রকাশ আরও জানালো, মৃত্যুর আগের রাতে সুজন একটি অদ্ভুত কথা বলেছিলেন, যা তার মনে আজও অনুরণিত হচ্ছে। প্রকাশ, আমার জীবনের সবচেয়ে বড় সত্যটা এই ছবিতে লুকিয়ে আছে। যদি আমি এটা শেষ করতে না পারি, তাহলে তুমি আমার অসমাপ্ত কাজটা শেষ করবে। এই কথাটা প্রকাশের মনে একটা কাঁটার মতো বিঁধেছিল, কারণ সে জানত না কি করে এই অসমাপ্ত কাজ শেষ করবে বা এর ভেতরের সত্যটা কি। তার মনে তখন এক অদ্ভুত ভয় আর কৌতূহল ছিল, আর সে অনুভব করছিল যে তার গুরু এক গভীর বিপদে রয়েছেন। ব্যোমকেশ খুঁটিয়ে খুঁটিয়ে স্টুডিওর প্রতিটি জিনিস দেখতে লাগলো, রং, তুলি, ক্যানভাস, এমনকি সুজনের ফেলে রাখা সিগারেটের ছাই পর্যন্ত তার তীক্ষ্ণ নজর এড়াল না। সে প্রতিটি জিনিসের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন তারা কথা বলতে পারে আর তাদের কাছ থেকে কোনো গোপন তথ্য বের করে আনতে পারবে। সে প্রতিটি ছোট ছোট চিহ্নকে গুরুত্ব দিচ্ছিল, যা সাধারণ মানুষের চোখে অদৃশ্য থাকে, কিন্তু ব্যোমকেশের তীক্ষ্ণ দৃষ্টিতে সেগুলোই হয়ে ওঠে রহস্য সমাধানের মূল সূত্র। সে লক্ষ্য করল সুজনের শেষ আঁকা ছবিটির পাশে একটি পুরনো ডায়েরি পড়ে আছে, যা সম্ভবত সুজন নিয়মিত লিখতেন। ব্যোমকেশ ডায়েরিটি তুলে নিল এবং পাতা উল্টাতে শুরু করল। ডায়েরির শেষ কিছু পাতায় সুজনের হাতের লেখা ছিল অস্পষ্ট, যেন কোনো গভীর যন্ত্রণা বা অস্থিরতার মধ্যে তিনি সেগুলো লিখেছিলেন। সেখানে কিছু সাংকেতিক চিহ্ন, তারিখ এবং কিছু নাম লেখা ছিল, যা প্রাথমিকভাবে অর্থহীন মনে হয়েছিল। একসময় সে ক্যানভাসের পেছনে একটি ছোট্ট চিরকুট খুঁজে পেল, যা সাবধানে আঠা দিয়ে লাগানো ছিল, যেন কেউ চায়নি এটা সহজে খুঁজে পাওয়া যাক। চিরকুটে লেখা ছিল কয়েকটি সংখ্যা এবং একটি নাম, ললিতা। ললিতা! এ তো মাধুরী দেবীর নাম নয়। আমি কিছুটা অবাক হয়ে বললাম, তাহলে এই ললিতাকে? সুজনের জীবনে কি অন্য কোনো নারীর অস্তিত্ব ছিল? মাধুরী দেবীর সন্দেহ কি তাহলে সত্যি ছিল? আমার মনে তখন মাধুরী দেবীর চাপা অভিমানের কারণ স্পষ্ট হচ্ছিল এবং সুজনের গোপনীয়তার রহস্য আরও ঘনীভূত হচ্ছিল। ব্যোমকেশ মৃদু হাসল। তার সেই হাসি, যা দেখে আমি বুঝি সে রহস্যের একটা সুতো খুঁজে পেয়েছে। ঠিক ধরেছ অজিত, আর এই ললিতাই আমাদের রহস্যের চাবিকাঠি। এই নামটা যেন একটা অন্ধকার সুড়ঙ্গের মুখ, যার ভেতর দিয়ে আমরা সত্যের গভীরে প্রবেশ করব। মনে হচ্ছে সুজন সেনগুপ্তের জীবনটা ছিল একটা জটিল ক্যানভাস, যার প্রতিটি রঙে লুকিয়ে ছিল এক নতুন গল্প, আর ললিতা হল সেই গল্পের এক গুরুত্বপূর্ণ চরিত্র। এই ললিতা নামটা কেবল একটা নাম নয়, এটা একটা কোড, যা আমাদেরকে সত্যের দিকে পরিচালিত করবে। আমরা ললিতার খোঁজ শুরু করলাম। শহরে ললিতা নামে অনেক মহিলা থাকতে পারে, তাই কাজটা সহজ ছিল না। আমরা বিভিন্ন গ্যালারি, আর্ট স্কুল এবং সুজনের পরিচিত মহলে খোঁজ খবর করতে লাগলাম। ব্যোমকেশ সুজনের ডায়েরির সাংকেতিক চিহ্নগুলো বিশ্লেষণ করতে শুরু করল এবং জানতে পারল যে কিছু তারিখ এবং নামগুলো আসলে কোনো বিশেষ স্থানের বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত। অবশেষে এক সন্ধ্যায় এক ছোট শহরের প্রান্তে এক পুরনো গ্যালারিতে আমরা ললিতা দাসের সন্ধান পেলাম। গ্যালারিটা ছিল খুব ছোট,
কিন্তু তার ভেতরে ছিল কিছু অসাধারণ চিত্রকর্ম, যা ললিতার নিজের হাতে আঁকা। ললিতা ছিলেন একজন শান্ত, মার্জিত মহিলা, যার চোখে ছিল গভীর বিষাদ এবং তার চেহারায় ছিল এক অজানা কষ্ট। তিনি ছিলেন সুজন সেনগুপ্তের একজন প্রাক্তন ছাত্রী এবং তার সাথে সুজনের একটি সম্পর্ক ছিল যা মাধুরী দেবী জানতেন না। তাদের সম্পর্কটা ছিল অনেকটা গুরু শিষ্যের বাইরে, এক গভীর আবেগ আর ভালোবাসার বাঁধনে বাঁধা, যা সুজনের শিল্পকে আরও সমৃদ্ধ করেছিল এবং তাকে নতুন নতুন সৃষ্টির অনুপ্রেরণা দিত। ললিতার সাথে দেখা করে ব্যোমকেশ জানতে পারল সুজন তাকেই সেই ছবিটা আঁকছিলেন। ললিতা ছিল তার অনুপ্রেরণা, তার মিউজ, তার সৃষ্টির উৎস, যা তার শিল্পকে এক নতুন মাত্রা দিয়েছিল। ললিতা আরও জানালো, সুজন হঠাৎ করেই ললিতার সাথে যোগাযোগ বন্ধ করে দেন এবং তার ছবি আঁকাও বন্ধ করে দেন। তিনি প্রায় 2 সপ্তাহ ধরে ললিতার সাথে কথা বলেননি, যা ললিতার কাছে ছিল খুব অস্বাভাবিক এবং কষ্টদায়ক, কারণ তাদের সম্পর্ক ছিল খুব গভীর। তিনি আরও জানান, সুজনের শেষ কয়েকটা দিন খুব কঠিন যাচ্ছিল। তিনি কারোর দ্বারা হুমকির শিকার হচ্ছিলেন বলে ললিতা সন্দেহ করত। সুজন নাকি প্রায়ই গভীর রাতে ফোন পেতেন এবং উত্তেজিত হয়ে কথা বলতেন। তার চোখে ছিল এক অদ্ভুত ভয়, যা ললিতাকে চিন্তিত করত। ললিতা আরও জানালো, সুজন তাকে শেষ দেখা করার সময় বলেছিলেন, ললিতা, আমার জীবন এখন বিপদে। আমি যা করছি তা কেবল সত্যকে বাঁচানোর জন্য। তুমি আমাকে ভুলে যেও না আর আমার কাজটা শেষ করো। ললিতা এই কথাটার অর্থ বুঝতে পারেনি, কিন্তু সুজনের কণ্ঠস্বরে ছিল এক গভীর আরতি, যা ললিতার মনে গেঁথে গিয়েছিল এবং তাকে কষ্ট দিচ্ছিল। ব্যোমকেশের মনে তখনই সন্দেহের বীজ বোনা হয়ে গিয়েছিল। সে জানত, সুজনের মৃত্যু নিছকই দুর্ঘটনা ছিল না। সুজনের ডায়েরি এবং ললিতার কথায় এক নতুন চিত্র ফুটে উঠেছিল। অজিত, মাধুরী দেবী এবং প্রকাশ, এরা কেউ পুরো সত্যটা বলছে না, ব্যোমকেশ বলল। তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছিল, তার কণ্ঠস্বরে ছিল এক দৃঢ় সংকল্প। সুজন সেনগুপ্তের মৃত্যুর পেছনে আরও গভীরে কিছু লুকিয়ে আছে। এটা কেবল একটা প্রেম ঘটিত ব্যাপার নয়, এর পেছনে আরও বড় কোনো খেলা চলছে। এই রহস্যের মূলটা অনেক গভীরে প্রথিত, যা সাধারণ চোখে দেখা যায় না, কিন্তু আমার কাজ হলো সেই গোপন মূলকে উন্মোচন করা এবং সত্যকে সবার সামনে তুলে ধরা। পরের দিন সকালে ব্যোমকেশ মাধুরী দেবী এবং প্রকাশকেও আবার তার বাড়িতে ডেকে পাঠালো। আমি লক্ষ্য করলাম, মাধুরী দেবীর মুখে এক চাপা উদ্বেগ আর প্রকাশের চোখ দুটো কেমন যেন অস্থির হয়ে উঠছিল। তার মুখমণ্ডল ছিল ফ্যাকাশে। ব্যোমকেশ শান্ত অথচ দৃঢ় গলায় বলল, এই ছবিতে যে নারীর চোখ আঁকা হয়নি, সে হল ললিতা দাস। সুজন সেনগুপ্ত শুধু তার প্রেমিকাকে আঁকছিলেন না, তিনি তার হত্যাকারীকেও আঁকছিলেন। এই ছবির অসমাপ্ত চোখগুলোই আমাদের সব সত্য বলে দেবে, কারণ শিল্পীর তুলি মিথ্যা বলতে পারে না। মাধুরী দেবীর মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার চোখ বিস্ফারিত হল। প্রকাশও হতবাক, তার মুখে বিস্ময় আর ভয়ের এক মিশ্র অভিব্যক্তি, যা তার ভিতরের অস্থিরতাকে প্রকাশ করছিল। ব্যোমকেশ বলতে লাগল, সুজন সেনগুপ্ত মারা যাওয়ার ঠিক আগের রাতে একটি নতুন ছবি আঁকছিলেন, কিন্তু সেটি ছিল এমন এক নারীর ছবি যার চোখ দেখে সে ভয় পেয়েছিল। সে ছবিটা শেষ করতে পারেনি, কারণ সেই নারী তাকে শেষ করে দিয়েছে। সেই অসমাপ্ত চোখগুলো ছিল ভয়ের প্রতীক, যা শিল্পী তার ক্যানভাসে এঁকেছিলেন। কিন্তু তার এই মৃত্যু ছিল এক উদ্দেশ্যমূলক হত্যা, যা একজন শিল্পী তার নিজের রক্ত দিয়ে লিখে গিয়েছিলেন।
এই ছবিটা হলো তার শেষ উইল, যা সত্যকে উন্মোচন করবে এবং হত্যাকারীকে সবার সামনে আনবে। ব্যোমকেশের কথায় ধীরে ধীরে রহস্যের জট খুলতে শুরু করল। সুজন সেনগুপ্তের মৃত্যুর পেছনে ছিল এক জটিল ষড়যন্ত্র। সুজন একটি বিতর্কিত প্রত্নতাত্ত্বিক গবেষণা নিয়ে কাজ করছিলেন, যা কিছু ক্ষমতাশালী মানুষের স্বার্থে আঘাত হানছিল। এই গবেষণাটি ছিল একটি প্রাচীন সভ্যতার হারিয়ে যাওয়া ধনরত্ন এবং তার গুপ্ত স্থান নিয়ে। সুজন যখন এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন, তখন থেকেই তার জীবন বিপদে পড়ে। এই গবেষণার তথ্যগুলো তিনি তার ছবিতে গোপনীয়ভাবে লুকিয়ে রেখেছিলেন, কারণ তিনি জানতেন তার জীবন বিপন্ন। সুজন তার প্রতিটি ছবিতে এই গোপন তথ্যগুলো সাংকেতিকভাবে রাখতেন, যেন একদিন কেউ সেগুলোর অর্থ উদ্ধার করতে পারে। তার শেষ যে ছবিটা আঁকছিলেন, সেই ছবির নারীর চোখ ছিল সেই ষড়যন্ত্রের এক গুরুত্বপূর্ণ অংশ। সুজন যখন বুঝতে পারলেন তিনি বিপদে আছেন, তখন তিনি ললিতাকে তার কাছে আসতে বলেননি, কারণ সে ললিতার জীবন বিপন্ন করতে চাননি। তিনি তার শেষ ছবিতে সেই নারীকে আঁকতে শুরু করেন, যে তাকে হত্যা করতে চলেছে। তিনি চেয়েছিলেন এই ছবিটা একদিন সত্যকে প্রকাশ করবে এবং হত্যাকারীকে চিহ্নিত করবে। এরপর ব্যোমকেশ ডায়েরির সাংকেতিক লেখাগুলো ব্যাখ্যা করতে শুরু করল। ডায়েরিতে লেখা সংখ্যাগুলো ছিল আসলে এক প্রাচীন মানচিত্রের স্থানাঙ্ক, যা একটি গুপ্তধনের স্থানের দিকে ইঙ্গিত করছিল। আর নামগুলো ছিল সেই চোরাকাচানলারি দলের সদস্যদের কোড নাম, যাদের সাথে প্রকাশের যোগাযোগ ছিল। প্রকাশ প্রথমে অস্বীকার করলেও ব্যোমকেশের প্রতিটি যুক্তি তাকে আরও বেশি করে ফাঁসিয়ে দিচ্ছিল। প্রকাশ যখন দেখতে পেল ব্যোমকেশের হাতে তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে, তখন সে আর নিজেকে ধরে রাখতে পারল না। শেষ পর্যন্ত জানা গেল প্রকাশই ছিল সেই ষড়যন্ত্রের অংশ। সে সুজনের গবেষণা চুরি করে কিছু অসৎ মানুষের কাছে বিক্রি করে দিতে চেয়েছিল। এই অসৎ মানুষগুলো ছিল আন্তর্জাতিক চোরাচালানকারী, যারা প্রাচীন ধনরত্নের সন্ধানে ছিল। প্রকাশ প্রথমে সুজনের বিশ্বস্ত সহযোগী ছিল, তার প্রতি সুজনের অগাধ বিশ্বাস ছিল। কিন্তু পরে টাকার লোভে সে নিজের গুরুকে বিশ্বাসঘাতকতা করে এবং তাদের গোপন চুক্তির অংশ হিসেবে সুজনের জীবন কেড়ে নেয়। সুজন যখন তার পরিকল্পনা জানতে পারেন এবং তার হাতে প্রমাণ আসে, তখন প্রকাশ তাকে হত্যা করে, যাতে সে তার গোপনীয়তা ফাঁস করতে না পারে। প্রকাশ বিষ প্রয়োগ করে সুজনকে হত্যা করে, যা দেখতে হৃদরোগজনিত মৃত্যুর মতো মনে হয়। প্রকাশ সুজনের চায়ের কাপে এমন এক ধীর ক্রিয়াশীল বিষ মিশিয়ে দেয়, যা ধীরে ধীরে তার হৃৎপিণ্ডকে অচল করে দেয়, এবং কেউ বুঝতেও পারে না যে এটি একটি পরিকল্পিত হত্যা। আর সুজনের শেষ অসমাপ্ত ছবিটি ছিল প্রকাশেরই প্রতিকৃতি, যার চোখে ছিল লোভ আর বিশ্বাসঘাতকতার ছায়া। সুজন প্রকাশের আসল রূপ দেখতে পেয়েছিলেন, আর সেই ভয়ঙ্কর সত্যকে তিনি তার ক্যানভাসে অমর করে রাখতে চেয়েছিলেন, যাতে একদিন সত্য উন্মোচিত হয়। সুজন ছবিটা আঁকছিলেন তার জীবনের শেষ মুহূর্তে। প্রকাশের বিষক্রিয়ার প্রভাবে তার হাত কাঁপছিল, কিন্তু তার মনের দৃঢ়তা তাকে ছবিটা শেষ করার জন্য শক্তি জুগিয়েছিল। এবং তিনি প্রকাশের চোখ দুটো আঁকতে পারছিলেন না, কারণ সেই চোখগুলো ছিল তার হত্যাকারীর, যা এতই ভয়ঙ্কর ছিল যে শিল্পীটা ক্যানভাসে ফুটিয়ে তুলতে পারেননি। প্রকাশকে যখন গ্রেফতার করা হলো, তখন সে অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়েছিল। তার চোখে ছিল এক মিশ্র অনুভূতি, বিস্ময়, ভয় এবং এক অদৃশ্য পরাজয়। আপনি কি করে জানলেন? সে জিজ্ঞেস করল, তার কণ্ঠস্বরে এক রুদ্ধশ্বাস প্রশ্ন, যেন সে এক অলৌকিক শক্তির সামনে দাঁড়িয়ে আছে এবং তার অপরাধের প্রতিটি দিক উন্মোচিত হয়ে গেছে। ব্যোমকেশ মৃদু হাসল, তার চোখে ছিল বিজয়ীর দীপ্তি, যা সব কিছুকে আলোকিত করে তোলে।
তোমার ছবিতে যে চোখগুলো আঁকা হয়নি অজিত, সেই চোখগুলোই আমার পথ দেখিয়ে দিয়েছে। একজন শিল্পীর চোখে সবকিছুই সত্যের প্রকাশ। সুজন তার অসমাপ্ত ক্যানভাসে তোমার আসল রূপটা এঁকে রেখে গিয়েছিলেন, যা কেবল একজন গোয়েন্দার চোখেই ধরতে পারে। শিল্পীর তুলি মিথ্যা বলতে পারে না অজিত। একজন সত্যিকারের শিল্পী তার সৃষ্টিতে তার আত্মাকে উজাড় করে দেয়, আর সেই আত্মাই সত্যকে প্রকাশ করে। তোমার চোখ প্রকাশ ছবিতে আঁকা না থাকলেও সে তার অপরাধের সমস্ত কথা বলে দিয়েছে, এবং সেই চোখের নীরবতাই তোমার অপরাধের সবচেয়ে বড় প্রমাণ। আমি অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকালাম। এই মানুষটা কিভাবে প্রতিটি রহস্যের গভীরে প্রবেশ করে, কিভাবে প্রতিটি ছোট সূত্রকে একসাথে জুড়ে দিয়ে এক বিশাল সত্যের জন্ম দেয়, তা আমার আজও অজানা। সেই দিন থেকে আমি আরও একবার নিশ্চিত হলাম, ব্যোমকেশ বাগচি কেবল একজন গোয়েন্দা নয়, সে একজন শিল্পী। আর তার ক্যানভাস হল আমাদের এই রহস্যময় জগৎ, যেখানে প্রতিটি রং, প্রতিটি রেখা, প্রতিটি অসমাপ্ত চিত্রই এক গভীর সত্যের গল্প বলে। তার কাছে প্রতিটি অপরাধ যেন এক শিল্পকর্ম, যা তাকে তার অদম্য বুদ্ধিমত্তা দিয়ে সমাধান করতে হয়, আর সে প্রতিটি শিল্পকর্মকে নিখুঁতভাবে বিশ্লেষণ করে সত্যের দিকে পৌঁছায়।